পানিহাটিতে অভয়ার মা বিজেপি প্রার্থী হওয়ায় পশ্চিমবঙ্গের শিক্ষিত জনমানসের মধ্যে অনেক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। প্রথম কথা, পশ্চিমবঙ্গের হিন্দু শিক্ষিতদের মধ্যে তো একটা ধ্রুব ধারণা আছে যে শিক্ষিত ইজ ইকুয়াল টু বামপন্থী, এবং অভয়ার ওই করুণ মৃত্যুর পরে যেভাবে এন্টায়ার আন্দোলনটা, ডাক্তারি ছাত্র হোক এবং কোর্টে লড়াইয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সেটা টোটাল বামপন্থী এবং অতি বামপন্থীদের করায়ত্তে চলে গেল। তারপরে অভয়ার মা বাবার বিলম্বিত বোধোদয় হলো, তারা আজকে বিজেপির প্রার্থী হলো। এবং অভয়ার মার যে ইন্টারভিউটা বিভিন্ন চ্যানেলে হয়েছে সেখানে শুনলাম তিনি আশাপ্রদ। বিজেপি একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় আছে। তার মেয়েকে যদি যোগ্য তার মৃত্যুর বিচার হয়, সেটা বিজেপি এলেই হতে পারে, আদারওয়াইজ হওয়ার চান্স নেই। তাই তিনি বিজেপির প্রার্থী হতে চান। এটার পরে অনেকে প্রশ্ন করা শুরু করেছে, বামপন্থীরা তো একটা শক পাবেই। একের পর এক সো কল বামপন্থী মুখ, যারা মানে মানে লেনিন আর মার্কস আর মাওয়ের নামে ট্রিপল পিএইচডি করা, তারা আস্তে আস্তে প্রো বিজেপি কথা বলা আরম্ভ করেছে। অভয়ের মাও তাদের হাতছাড়া হয়ে গেল, এটা তো তাদের গালে থাপ্পড়। তো এই যে, জাস্ট একটু ডাইভার্ট করে বলছি, এই যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা হাবি জাবি, ঠিক আছে, অর্ধশিক্ষিত বামপন্থী সিপিএম এর মালগুলো, জেনে শুনে মাল বলছি, কারণ কিছু অসুবিধা হলে ভিডিওটা স্কিপ করে দেবেন, যারা বলে না যে প্রতিকূলের ব্যাপারে, তার মানে এতদিন ওরা সিপিএমটা মুখ বুঝে করত, এতদিন বামপন্থী রাজনীতি মুখ বুঝে করত, বোঝাই যাচ্ছে মুখ বুঝে করত। সেরকম অবধি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, একটা অভয়ার মা, আজকে ডাইরেক্টলি বিজেপির হয়ে কেউ প্রার্থী হচ্ছে, কেউ হয়তো বলছে যে না ঠিক আছে আমি পরে দেখব, পার্টি জয়েন করছে, পার্টির বিজেপির ক্লোজে আসছে। তো এটাতে অনেকের বক্তব্য হচ্ছে, আচ্ছা সিবিআই যে জাজমেন্টটা দিতে পারলো না, সিবিআই যে বিচারটা করতে পারলো না, তাহলে অভয়ার মা বিজেপিতে জয়েন করলে, কারণ সিবিআই বিজেপি কন্ট্রোল করে। দেখুন, আমি বারবার একটা কথা বলি, একটা হচ্ছে মানুষের ভাব আবেগ, আরেকটা হচ্ছে যেটা অ্যাকচুয়াল জুডিশিয়াল ফর্ম, নর্ম। সিবিআই তো নিজের ইচ্ছায় কোনো জায়গায় আসতে বা যেতে পারে না। সিবিআই তো ইডি নয়, ঠিক আছে, সিবিআই তো আইবি নয়। সিবিআইকে কোর্ট অ্যাপয়েন্ট করে, যে কোনো স্টেটের হাইকোর্ট অ্যান্ড অফকোর্স সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট সিবিআইকে। কোনো তদন্তে যেতে বললে তখনই সিবিআই সেখানে যায়, আদারওয়াইজ তো সিবিআই যেতে পারে না। একটা ক্রাইম ঘটার পরে সিভিল কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে এটা সেটা করার পরে হাইকোর্ট যখন সিবিআই অর্ডার দেয়, তখন তার মধ্যে মানে কমবেশি 1 মাস, খুব কম করে বলছি 1 থেকে 1.5 মাস মধ্যে একটা গ্যাপ চলে আসে। এই গ্যাপটা হলেই যারা এক্ষেত্রে অভয়ার যারা কালপ্রিট, তাদেরকে মানে বাঁচানোর চেষ্টা করছে সরকারে থেকে, তারা এভিডেন্স ট্যাম্পার খুব ইজিলি করতে পারে। তাহলে একটা ট্যাম্পার্ড এভিডেন্স নিয়ে কোর্টের রায় আপনি কি 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 রায় দিতে, মানে কি 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 কিভাবে আপনি বিরাট বড় মানে একবারে ফেলুদা, শার্লক হোমস, আগাথা ক্রিস্টি, দুনিয়াদারি সমস্ত কিছু করে আপনি কেসের সঠিক রায় দিতে পারবেন না। তার জন্যই সিবিআই এর কনভিকশন রেট ভারতবর্ষ অত্যন্ত কম, 4%, 5%। এবার আমি অভয়ার ঘটনাটাকে যদি জাস্ট দুটো ঘটনা দিয়ে রিপ্লেস করি, যেটা হচ্ছে দিল্লিতে যেটা নির্ভয়া কাণ্ড ঘটেছিল, বাসের মধ্যে যে গ্যাংরেপ হয়েছিল যে মেয়েটা। এখন প্রশ্নটা হচ্ছে, যারা এই কালপ্রিটটা ছিল দিল্লিতে সেই শীতকালে বাসের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল, তাদেরকে গার্ড করার জন্য তখন দিল্লিতে কংগ্রেস সরকার তো উঠে পড়ে লাগেনি।
যাদের প্রত্যেকটা এভিডেন্স ট্যাম্পার করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, তাদের আরকেপুরম পুলিশ বা মতিবাগ পুলিশ স্টেশনই তাদেরকে কনভিকশন দেওয়ার জন্য এনাফ ছিল। সিমিলারলি আসারাম বাপুর কেস যখন হয়, উগ্র হিন্দুত্ববাদের একটা লবি আসারাম বাবুকে সাপোর্ট করার চেষ্টা করার জন্য বিজেপিকে ইনফ্লুয়েন্স করছিল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু তাতে কোনো কাজের কাজ হয়নি, সেই জন্য আসারাম বাবু কনভিক্টেড হয়েছে। ওরকম হাই পাওয়ারফুল লোক, তার থেকেও হাই পাওয়ারফুল লোক যেটা রাম রহিম, ডেরা সচ্চা সৌদা, হরিয়ানায় কংগ্রেসের সরকার ছিল, কেসটা হয়েছিল, হতে 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 কনভিকশন যখন হয়, তখন ডেরা সচ্চা সৌদার রাম রহিম সে কিন্তু বিজেপি সরকারের আমলে কনভিক্টেড হয়, अगेन সিবিআই। বিজেপি তো উঠে পড়ে বাবা রাম রহিমের সমস্ত যা যা, ওই মেয়েটি যে অ্যাকচুয়ালি কেস করেছিল, আপনারা আশ্রম বলে সিনেমাটা অনেকেই দেখে থাকবেন, সেটা ওই বাবা রাম রহিম, ডেরা সচ্চা সৌদা, বা ওই আসারাম বাবুর ছেলে নারায়ণ বাপু, ওই ওটার ওপরেই, মানে কেস টু কেস ওটার থেকে স্টোরিটা কপি করা। তার জন্য আসারাম এই বাবা রাম রহিম ডেরা সচ্চা সৌদার জেল হয়েছিল এবং প্রায় সে পারোলে বেরোয় বলে অনেকে অনেক কথা হয়। পারোলে তো আমরা চিরকাল সঞ্জয় দত্তকে যতদিন কনভিক্টেড ছিল মুম্বাইয়ের আর্থার রোড জেলে আর পুনের ইয়েরবাড়া জেলে তো বছরে দুবার পারোলে আসতো। মোটা পার্থ, উল্টোনো ভাল্লুক, সেও তো গার্লফ্রেন্ডের খাটের তলায় কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা, হাজার না বেশি বললাম, মানে প্রচুর কোটি টাকা, ঠিক আছে, তো সেও তো ষষ্ঠীর দিন পারোলে নিজের বাড়িতে ইলিশ মাছ ভাত খেতে আসতো। পারোলটা হচ্ছে একটা কনভিক্টেড পার্সনের রাইটস, সে এবার কী কী ক্ষেত্রে করতে পারে না পারতে, আমি তো এলএলবি পড়িনি। তো যাদের প্রচণ্ড মাথা ব্যথা যে কেন অভয়ার মা বিজেপি জয়েন করলো, কারণ অভয়ার মা বাবা এতদিন ধরে 2024 সাল থেকে এতদিন ধরে লড়ে যেটা বুঝেছে, যে বড় বড় কথা বলে রাত দখল দিন বদল করে আমার মেয়ের বিরাট লাভের লাভ কিছু হবে না। কিছু মানুষের ফেসবুকে পোস্ট লাইভ আপলোড ফাপলোড হয়ে আগামী প্রজন্মের জন্য বড় বড় কথাবার্তা বলা এটসেট্রা হতে পারে। ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি একমাত্র সরকার যারা রেপ কনভিক্টেড বলে গণ্য করে পুলিশ, আউট অফ জুডিশিয়াল সিস্টেমে তাদেরকে মার্ডার করে দেয়, আর সে যদি ক্ষমতাবান মানুষও হয়, কেস যদি কোর্টে আসে, তাকে পার্টি থেকে বিতাড়ন করা হয়। আমরা উত্তরপ্রদেশে কুলদীপ সিং সেঙ্গারকেও পার্টি থেকে বিতাড়িত করেছি। আমরা উন্নাওয়ের যে ঘটনাটা ঘটেছিল সেখানেও যে মেন ভিকটিম এবং তার দলবল তাকেও পার্টি থেকে বের করেছি। পরে 2024 সালে বিজেপি পার্টি থেকে বেরিয়ে কংগ্রেসের হয়ে তারা প্রচার করেছে। আমি আজকে রাজনৈতিক এই কপচাকপচির মধ্যে টানছি না, আমি এই সাইকোলজির যে অ্যানালিসিস করা, আজকে কেউ আমরা ভগবান না করুন অভয়ার মার বা বাবার জায়গায় যদি চিন্তা করি, কি করা উচিত অভয়ার মার বাবার আজকের এই সিচুয়েশনে, যখন সিবিআইও কিছু করতে পারলো না। সরকার বদল হলে যদি ট্যাম্পার্ড এভিডেন্সকে রিভাইভ করে আসল যে ঘটনাগুলো হয়েছিল সেটা করে যদি অভয়ার মানে পারপিট্রেটারদের শাস্তি দেওয়া যায়, সেটাই যে কোনো মা বাবা, যে কোনো মানুষ করবে। বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থীর কথাটা সরিয়ে রাখি, আজকে পশ্চিমবঙ্গে সেটা করার জায়গায় কি আছে? বিজেপি। কাজী আপনাদের চুলকানিটা কোথায় হচ্ছে সেটা মানে আসল কোথায় হচ্ছে তো আমি জানি, এতদিন ধরে লেখালেখি করছি, ভিডিও বলছি, ইত্যাদি ইত্যাদি। মানে বাঙালি অশিক্ষার সব থেকে বড় মানে ইমিডিয়েটলি সেই ওই কি বলবো, ওই সাপের গর্তে ওই কি ধোঁয়া দিলে ভকভক করে সাপগুলো বেরিয়ে আসে না, ঠিক বামপন্থীদের সেই ব্যাপারটা হচ্ছে। মানে একের পর এক তো কাণ্ড করে গেছেন, মায়ের চোখের সামনে ছেলেকে মেরেছেন গুন্ডা ছেলে বলে, তারপরে তারা প্রত্যেকে পার্টির চরম চরম সেক্রেটারিয়েট, এমএলএ, এমপি প্রত্যেকে পদ পেয়েছে। তারা এই তাত্ত্বিক নেতা হয়ে গেছে একটা প্রেক্ষাগৃহের নাম সংস্কৃতি নাম রেখে। কাদেরকে শেখাচ্ছেন? বাঙালি শিক্ষার যে শিক্ষাটা তৈরি করা হয়েছে একই বৃন্তে দুইটি কুসুম বলে, আমি নিজে মনে করি কাজী নজরুল ইসলাম আমার থেকে অনেক বড় হিন্দু, সৈয়দ মুজতবা সিরাজ আমার থেকে অনেক বড় হিন্দু। আপনারা সৈয়দ মুজতবা সিরাজের গল্পটা জানেন তো?
সরস্বতী পুজোর দিন সকালবেলায় পুকুর ধারে সৈয়দ মুস্তাফা সিরাজ ধুতি পাঞ্জাবি পরে বসে আছে। একটা ঠাকুমা তার নাতনিকে সে বলছে, বাবা পুরোহিতকে কালকে ডেকেছিলাম, পুরোহিত আসেনি, নাতি নাতনিগুলো না খেয়ে বসে আছে, একটু এসে পুজো করে দেবে। মুস্তাফা সিরাজ নিজের নাম না বলে নামাবলীটি গায়ে দিয়ে সুউচ্চারণে সংস্কৃতে সরস্বতী পুজো করে তিনি বেরিয়ে এলেন দক্ষিণা নিয়ে। এর নাম হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজ, এর নাম হচ্ছে সনাতনী, এর নাম হচ্ছে বাঙালি। এবং আমি শুনেছি পরে সৈয়দ মুস্তাফা সিরাজ বাজে কথা, মানে বন্ধু বান্ধবদের মধ্যে একটা গালিগালাজ করে বলতেন, কোনো সালা সংস্কৃত জানে না এই বঙ্গদেশে, কোনো সালা সংস্কৃত, বাকি প্রথমের বাজে কথাটা বললাম না, সংস্কৃত জানে না। এ সালা মোল্লার বাচ্চা জানে, অমর্ত্য সেনের যিনি দাদু তিনি জানেন, আরেকজন পণ্ডিতের নাম বলতেন তিনি জানেন। এ সালা কোনো ডটের বাচ্চা, এ মোল্লার বাচ্চা তার মধ্যে একজন। এটা সৈয়দ মুস্তাফা সিরাজ বলতেন। তথাগত রায়ের প্রচুর লেখা বই থেকে আমি জেনেছি। 1906 সালে যখন বাংলায় মানে 1905 সালে বাংলা বিভাগ হয়ে গেছে, বাংলায় অনুশীলন সমিতি, যুগান্তর প্রভৃতি হিন্দুরা, বাঙালি হিন্দুরা তৈরি করছে, বাঙালি মুসলিমরা তৈরি করলো 1906 সালে মুসলিম লীগ। বিভেদটা সেখান থেকে, তারও অনেক আগে থেকে সৃষ্টি, পলিটিক্যাল বিভেদটা সেখান থেকে সৃষ্টি। ব্যাপারগুলো বুঝুন। এই যে মিথ্যা শিক্ষা জেনে, আমি তো বলছি সৈয়দ মুস্তাফা সিরাজ, আমি তো বলছি কাজী নজরুল ইসলাম, যে কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কতগুলো হিন্দুর মধ্যে এই বোধটা আছে, কাজী নজরুল ইসলামের মধ্যে আছে। কারণ সে যতই হোক সে মুসলমান, সে সনাতনী ভাবধারায় বড় হয়েছে, তাই তার মধ্যে আছে। সৈয়দ মুস্তাফা সিরাজের তাই তার মধ্যে আছে। এই আবুল বাসারের মতো চারানার রাইটার নাকি পিসির পিছনে গিয়ে ক্যা ক্যা ছি ছি করবে? 3 আনার কাজেই এই যে শিক্ষার, মিথ্যা শিক্ষার যে এই প্রবলতম একটা ব্যাপার স্যাপার, আমরা বামপন্থীর থেকে বেরোন, এগুলো ভোট কাটা ছাড়া আর কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। যারা কোনো দল করে, যে হিন্দুরা তৃণমূল করে আমরা জানি, তৃণমূলটা একটা প্রফেশন। কাউকে টোটো চালাতে হয়, গাড়ি চালাতে হয়, দোকান চালাতে হয়, তার ছেলে সিভিক পুলিশ ভলেন্টিয়ার, সিভিক টিচার, সিভিক ছেড়ে দিলাম তাদের কথা, ছেলে মেয়ের চাকরি যাবে, তৃণমূলকে ভোট না দিয়ে ঠিক আছে সিন্ডিকেট বাজি করে খেতে হয়, মেনে নিলাম। বাকি আপনারা যারা এবং বামপন্থী চিরকাল সিপিএম এর ফ্ল্যাগ ব্রিগেড, নিরুপম সেন জিন্দাবাদ, আমি বর্ধমান শহরের ছেলে বলে বলছি, নিরুপম সেন জিন্দাবাদ বলে যাদের নিরুপম সেনের মধ্যে আপনারা জ্যোতি বসু বা নিরুপম সেনের মধ্যে অজয় কুমার ঘোষ ইত্যাদিকে দেখেছিলেন, তাদেরকে বলছি দয়া করে ভোটটা হিন্দু ভোট, হিন্দু যদি হন, আর বিজেপি ছাড়া অন্য কাউকে দেবেন না। দেখছেন তো, একটা অভয়ার মা, একটা ডক্টর নারায়ণ ব্যানার্জি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরা প্রত্যেকে সকল সিপিএম এর ফ্ল্যাগ বিয়ার। তো আজকে তারা বুঝতে পারছে বাংলার প্রয়োজনটা কি। বাঙালি, আমি বাইরে থাকি, আমি তৃণমূল আসার অনেক আগে থেকে যে রেসপেক্টটা, ঠিক আছে আমি সিপিএম এর প্রবল মানে আই ক্যাস্টিগেট সিপিএম অলমোস্ট মাচ মোর দ্যান আই ক্যাস্টিগেট তৃণমূল, বিকজ তৃণমূল একটা আদর্শ নয়। তৃণমূল আপনার অন্তর সিস্টেমটাকে খোকলা করে দিতে পারে, আপনার বাকি কোনো কিছু খোকলা করতে পারবে না, যেটা বামপন্থীরা করে এসছে। আমি যখন ব্যাঙ্গালোরে গিয়ে পড়েছি, দিল্লিতে থেকেছি, বাঙালি হিসেবে একটা সম্মান, আরে বাঙালি আর ইন লোগো তো অন্তত একটা আইডেন্টিটি ছিল, যে পোয়েট্রি, গান, কবি, মানে কোনো কিছু মানে বাঙালি। আমি তার মধ্যে পড়ি না পড়ি সেটা অন্য বিষয়। আজকে বাঙালিদের প্রত্যেকে হেয়র চোখে দেখে। আজকে একটা বাঙালি, ওড়িয়া, আসামি, মণিপুরি, ঠিক আছে, এদের মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই। তার অন্যতম কারণ কেউ দায়ী নয়, কোনো জ্যোতি বসু, মোদি, মমতা দায়ী নয়, দায়ী আমি আপনি। চিরকাল এমন একটা সরকারকে আমরা বসিয়ে এনেছি, নিজেদের বাঙালি আনা বাঙালি, কি বাঙালি করেন ভুল ভাল কতগুলো বামপন্থী ব্যাখ্যা নিয়ে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নটা যদি হয়, ব্রিটিশদের বিরুদ্ধে শুধু বাঙালিরা লড়েছে, মারাঠিরা লড়েনি? 1857 সালের সিপাহী বিদ্রোহে বাঙালিদের কি ভূমিকা ছিল? আজকে কথাগুলো বলছি কারণ আমি ঋষি অরবিন্দ এবং নীরজ চৌধুরীকে আমার গুরু মনে করি বলে তাই বলছি।
বাঙালির ফল্ট লাইন্সগুলো চিরকাল ধরিয়ে দিয়েছে। 1857 কোন বাঙালি বিরাট তলোয়ার খুলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? শুধু তাই নয়, অনেকে জানে না, কলকাতার টাউন হলে সমস্ত বড় বড় জমিদার, বিশিষ্ট পরিবারের শোভাবাজার রাজবাড়ি, অমুকের রায়বাড়ি, তুসুকের সেই বাড়ি, প্রত্যেকে একত্রিত হয়েছিল ব্রিটিশদেরকে বাঙালি হিন্দুরা যেন মানে ধচ্চরখানার মতো সাপোর্ট করে। সেই জন্য দিকে দিকে পত্রপত্রিকা বেরোচ্ছিল, কি অন্যায় দেখো তো, কতগুলো সেপাহী যারা ব্রিটিশদের দয়ায় আজকে তাদের সংসার চলে, তারাই এদের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। কোথায় যায়? তখন মারাঠিরা লড়েনি, তাঁতিয়া টোপি, ঝাঁসি কি রানী, নানা সাহেব লড়েনি। 1905 সালে হঠাৎ কি হলো, বাঙালি হিন্দু মানে জনজাগরণের মতে বড় বড় ফ্যামিলির লোকেদের মতো আরে দেশভাগের কথা বলছে, আমাদের তো অর্ধেক ল্যান্ড চলে যাবে, আমাদের তো অমুক চলে যাবে, আমাদের তো তোষুক চলে যাবে। আরম্ভ হলো একের পর এক ইনস্টিটিউশন, এবং সেই অনুশীলন সমিতি, যুগান্ত ইনস্টিটিউশনের ফান্ডিং করা আরম্ভ হলো। তার মধ্যে আমার বর্ধমান মহারাজাও পড়ে। মুখ খুললে অনেক দূর কথা যায়, নিজেরা বিচার করুন। এই এই বাঙালি সুপারসিলিয়াসনেস, সুপ্রিমেসি, কে বললো আপনাকে বাকিরা করেনি? কে বললো? একে তো দিনের পর দিন কুপমণ্ডুক হতে হতে, যারা ভারতের বাইরের কিচ্ছু জানি না, কোনো বৈদেশিক কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, কি থেকে কি, ইরান কেন, ইসরায়েল কোত্থেকে এলো, আমেরিকা কোথায় এলো, প্যালেস্টাইন আবার কি হলো, হ্যান ত্যান, যারা প্যালেস্টাইন নিয়ে চেঁচিয়ে আপনার 50 বছর ধরে কানের পর্দা খেয়ে নিল, কোনোদিনও কাশ্মীরি হিন্দুদের জন্য চেঁচিয়েছে? কাজেই আমি বারবার একটা কথা বলি, তৃণমূল সমস্ত কিছু শেষ করে, মানে আর বাকি কি ছিল 2011 সালে সেটাও শেষ করে দিচ্ছে। ঠিক আছে, বাঙালির শিক্ষা বোধ ছিল, মিউজিক ছিল। আচ্ছা, বম্বেতে একটা মিউজিশিয়ান বলুন তো যে দাপিয়ে কাজ করে যাচ্ছে যে বাঙালি? নেই। উই লস্ট ইট, লেটস অ্যাডমিট ইট। এমন একজন দিল্লি ইউনিভার্সিটি বা জেএনইউ এর প্রফেসর বলুন, যেটাকে কমপ্লিটলি বাঙালি বামপন্থীদের, জেএনইউ তো আজও বামপন্থী, কতজন বাঙালি আছে? আজকে আমার শুনে লজ্জা লাগলো এবং আমি গালিগালাজ করলাম। প্রেসিডেন্সি কলেজের অন্যতম একজন বড় ছাত্র, আইএএস অফিসার জহর সরকার, তৃণমূলের ছিল কি বলে, রাজ্যসভার মেম্বার ছিল। অভয়া কাণ্ড রেপ কেসের পর সে রিজাইন করে, অন্তত ভদ্রলোক রিজাইন করে, তার জায়গায় রেপ অ্যাকিউজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যায়। যাই হোক, সেই জহর সরকার বলছে হিন্দুদের মধ্যে নম এই যে প্রণাম মানে হাত জোড় করাটা, এটার কারণ হচ্ছে বাকি কালচারে দেখবেন সবাই কেউ একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ একে অপরের হাত ধরছে, হ্যান্ডশেক করছে, হিন্দুরা দূর থেকে নমস্কার করে যেন একে অপরকে ছুতে না হয়। এই হচ্ছে ওনার জ্ঞানের মানে লেভেল। নমন করা বা নমস্কার করার যেটা অ্যাকচুয়াল, কেন হিন্দুরা নমস্কার করে। একজন দেখলাম আমার আগে লিখেছে, তাহলে পা ছুঁয়ে প্রণাম করার রেওয়াজটা করতে গেল, বাকিরা তো আদাব ফাদাব করে বেরিয়ে চলে যায়, পা ছুঁয়ে প্রণাম কেন করে? কিচ্ছু জানে না এরা। এদের মধ্যে কোনো দর্শন বোধ নেই, এদের মধ্যে কোনো সনাতনী বোধ, আমি ধার্মিক হিন্দুত্বের কথা ছেড়ে দিলাম, নেই। এখন অবধি বাঙালি কিসে প্রাইড ফিল করে? 100 বছর ধরে বাড়িতে দুর্গা পুজো, ক্যান ইউ ইম্যাজিন? হচ্ছেটা কি? জামা দেখানো, কাপড় দেখানো, আমার ছেলে সে ওর এত বড় জায়গায়, সে ও তত বড় জায়গায়, জাস্ট দ্যাট। ফ্যাক্ট বলছি বন্ধুরা, দুঃখের সাথে ইচ্ছা করে না বাড়ি যেতে এখন দুর্গা পুজোয়। বাঙালি যে টোটাল কাট অফ হয়ে গেছে, যে 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 চেতনা, যে আমাদের শিক্ষার ওপর একটা, ঠিক আছে একটা ডিরোজিও এসছে, আমাদের একটা ঈশ্বরচন্দ্র শর্মা, যিনি নিজেকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র শর্মা লিখতেন, বিদ্যাসাগর, তারা তো হিন্দুত্ববাদ ছেড়ে রাজা রামমোহনের মতো ব্রাহ্মবাদ শুরু করে নামেনি। বাংলার জায়গায় জায়গায় সতী হতো কিনা এটা একটা ডিবেটেবল ইস্যু, এই নিয়ে অনেকে, মীনাক্ষী জেনের একটা বই আছে সতী বলে, পড়বেন দয়া করে। টোটাল একটা ফার্স বলছেন, আমি তককে খাতির সেই তককে যাচ্ছি, মানে অ্যাবসার্ড। অভয়ার মা কেন বিজেপিতে জয়েন করছে? তো তোর বাপের খিরে সালা,
চিরকাল সিপিএমই করে যাবে, শূন্যটা সিট পেয়ে তারপরে চাবার মাথা চাপড়াবে। এটা মার এতটুকু রাইটস নেই? নমস্কার, ধন্যবাদ।